দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে আমি মানসী। শুরু করছি জেলার সারাদিন। শুরুতেই চোখ রাখবো হেডলাইন্সে। ক্যানিংয়ে গুলিবিদ্ধ তৃণমূল নেতার মৃত্যু, বাড়ির সামনে মহরম শেখকে গুলি দুষ্কৃতীদের, ঘটনায় পাকড়াও 11 জন। দুটি টিকা নেওয়ার পরও করোনা রিপোর্ট পজিটিভ পাত্রীর, ভাতারের বড় বেলুনে বিয়ে বন্ধ করল প্রশাসন। তৃণমূলে আস্থা শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যদের ডায়মন্ড হারবারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে ঘাসফুল শিবিরে যোগদান। স্টেশনে মেল এক্সপ্রেস থামানোর দাবিতে গ্রামবাসীদের ধর্ণা মঞ্চে তৃণমূল বিধায়ক তাজমুল হোসেন। হরিশ্চন্দ্রপুরের কামেদপুর স্টেশনের ঘটনা। হাতির হানায় মহিলার মৃত্যু, সোনামুখীর আঙ্গারিয়ায় জমিতে ধান কাটার সময় দাতাল হামলা চালায়। দুবছর পর ইডেনে ম্যাচ ভারত নিউজিল্যান্ড, তৃতীয় টি-20 ম্যাচ ঘিরে কড়া নিরাপত্তা, ম্যাচে আত্মবিশ্বাসী ভারত। ইডেনে ম্যাচের জন্য 2 ঘন্টার শিথিল নাইট কারফিউ, রাতে এসপ্ল্যানেড থেকে দুটি বিশেষ মেট্রো, হাওড়া ও শিয়ালদা শাখায় বিশেষ ট্রেন। সরল নিম্নচাপ, সোমবার 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়ায় হালকা বৃষ্টির পূর্বাভাস জানালো আবহাওয়া দফতর। সময় এখন ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে বিরতির পর। শনিবার রাতে এসএসকেএম হাসপাতালে মৃত্যু হলো ক্যানিংয়ের যুব তৃণমূল নেতা মহরম শেখের। এই ঘটনায় এখনো পর্যন্ত 11 জনকে পাকড়াও করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার পেছনে কে বা কারা জড়িত রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও। স্থানীয় নিকারিঘাটা অঞ্চলের যুব তৃণমূলের সভাপতি ছিলেন তিনি। শনিবার সন্ধে দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে 1 নম্বর ব্লকের সাতমুখী এলাকায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। মাথায় ও বুকে গুলি লাগে তার। গুরুতর জখম অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে এসএসকেএমে নিয়ে আসা হলে মৃত্যু হয় মহরম শেখের। নিকারিঘাটা অঞ্চলের যুব তৃণমূলের অঞ্চল সভাপতি মহরম শেখ তার বাড়ির সামনেই এই জায়গায় দাঁড়িয়েছিল। অতর্কিতে গতকাল রাতেই 4 থেকে 5 জনের দুষ্কৃতী দল একটি অটোতে করে আসে এবং তারপরেই এলোপাথারি গুলি করতে থাকে। আশঙ্কাজনক অবস্থায় এইখানেই লুটিয়ে পড়ে মহরম এবং তড়িঘড়ি তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। গভীর রাতে তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর পাওয়ার পরেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যে রফিক শেখ একটা দুষ্কৃতী, তার বিরুদ্ধে প্রচুর কেস আছে ক্যানিং থানায়। সিসিটিভিতে তার পুরো ছবি দেখাচ্ছে, সে বন্দুক নিয়ে গুলি করে ছুটছে। রফিক শেখ, মনিরুল, মিয়ারব সহ আরও বেশ কিছু আছে এবং কিছু লোক রেকি করেছে যারা সহযোগিতা করেছে এই খুনটা করার জন্যে। তাদের নামে পুলিশ তদন্ত করছে, বাড়ি বাড়ি ছাপ্পা মারছে। কেউ এলাকায় নেই, আউট অফ এলাকায়। প্রশাসনকে বলবো যারা যারা যুক্ত আমরা কিন্তু তাদের ছাড়বো না। তিনি এতটাই জনপ্রিয় ছিল, তিনি সাধারণ মানুষের কাছে মুখ্যমন্ত্রীর যে সকল প্রকল্প আছে সেগুলো উদার হস্তে বিলি করছিল। সেই কারণেই তাকে তার উপরে এই দুষ্কৃতী হামলা বলে জানিয়েছেন মানুষজন। রফিক, মিয়ারাব, ফরিং আর ওই মনিরুল এরা সব পেল আছে। এর সঙ্গে অমদ গাজীও আছে। অমদ গাজী বলে একটা লোক ওই পাড়ায় বাড়ি, খালপাড়ে, ওইটিও আছে। এরাই কি খুন করেছে? ওরাই খুন করেছে। কালকে নিজের চোখে আমি আমার সামনে মরেছে। আচ্ছা, কি মানে এরা কেন খুন করলো? পার্টির শত্রুটা ভালো জায়গায় আছে, এই মানে ভালো পথে আছে, মানে ওরা মেরে কেটে খাবে, ওরা লোকের মেরে খাবে। কিন্তু আমরা তো লোকের মেরে খাই না, আমরা তো লোকের সহযোগিতা করে ভালোবেসে লোকের কাছে খাই। আমরা তো মেরে খাই না। লোক যেটুকু দেয় খুশি হয় সেইটুকু নেয়। ও তো কারোর কোনোদিন ক্ষতি করেনি, তাহলে আমাদের ক্ষতিটা ওরা করলো কেন? এর ন্যায় বিচার আমরা চাই। আর ওর বিরুদ্ধে আমার কেস করতে বলেছিল, ওর কেস করে আমি দেখে দেবো। যে দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে সিসিটিভি ফুটেজে পরিষ্কার হয়ে গেছে কে বা কারা। গতকাল রাত থেকেই পুলিশ তদন্ত শুরু করেছে। পরিবারের পক্ষ থেকে সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং সেই সিসিটিভি ফুটেজকে লক্ষ্য করেই কিন্তু পুলিশ তল্লাশি চালাচ্ছে। এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। মূল যে অভিযুক্ত তারা অধরা। পুলিশ সূত্রে খবর তাদের জন্য তল্লাশি চালানো হচ্ছে। এখনও তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। দেখুন, গতকালে যে ঘটনা ঘটেছে আপনারা জানেন, সেই ঘটনার উপরে আমাদের তদন্ত চলছে। আর আমরা এখন পর্যন্ত টোটাল 11 জনকে ডিটেন করেছি, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমাদের কাছে যথেষ্ট এভিডেন্স পেয়েছি আমরা, আর আমরা জানি এই ঘটনার পিছনে কারা আছে আর যারা যারা তাদেরকে সাপোর্ট করেছে তাদের মধ্যে কিছু লোককে আনা হয়েছে। বাকিটাও আমরা আশা করছি বাকি লোককে অ্যারেস্ট করে নেব।
তারা অনেকই লোক আছে যা ওদের সাথে ঘোরাফেরা করে, ওদের সাথে কাজ করে, অথবা ওদের এনমিটি আছে, পুরনো শত্রুতা আছে, কিন্তু রাজনীতিক নিয়ে আমরা বলতে পারবো না। মূলত কী নিয়ে গণ্ডগোল সেটাই নিয়েই তদন্ত করে দেখছে পুলিশ। এখনও পর্যন্ত যাদের বিরুদ্ধে মূল অভিযোগ তারা এই এলাকারই বাসিন্দা বলে জানা গেছে। রফিক শেখ নামে এক দুষ্কৃতী, তার বিরুদ্ধেই মূল অভিযোগ। তিনি এই এলাকার অঞ্চল সভাপতি বলে পরিচিত, অঞ্চলের ব্লক সভাপতি শৈবাল লাহিড়ির অনুগামী বলে জানা গেছে, এবং সেই রফিক শেখের বিরুদ্ধেই মূল অভিযোগ। তাকে কিন্তু এই সিসিটিভি ফুটেজে দেখা গেছে গুলি করে পালিয়ে যাচ্ছেন, এবং সেই মতনই পুলিশ তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, কিন্তু পুলিশ সূত্রে খবর তাদের গ্রেপ্তার করার জন্য তল্লাশি চালানো হচ্ছে। ক্যানিং থেকে রাজু দাসের রিপোর্ট, কলকাতা টিভি। শনিবার রাতে গুলিবিদ্ধ ক্যানিংয়ের যুব তৃণমূল নেতা মহরম শেখের মৃত্যু হলো এসএসকেএম হাসপাতালে। বাড়ির সামনেই তাকে গুলি করে দুষ্কৃতীরা। মাথায় ও বুকে গুলির আঘাত নিয়ে গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, এলাকা দখল নিয়ে গন্ডগোলের জেরেই তাকে খুন করেছে স্থানীয় দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজ দেখে বেশ কয়েকজনকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রকৃত দুষ্কৃতীদের শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। কর্মস্থল থেকে বাড়িতে ফিরেছিলেন মহরম শেখ। ক্যানিং পশ্চিমে নিকারি ঘাটার ঘটনা। সেই সময় অটো করে 6 জন দুষ্কৃতী তার বাড়ির সামনে আসেন এবং তাকে এলেও পাথারি গুলি ছুটতে থাকে। একটি গুলি তার বুকে লাগে, হাতে লাগে, মাথাতেও গুলি লাগে। তারপরেই বাড়ির সামনেই লুটিয়ে পড়ে মহরম শেখ। এই যে দুষ্কৃতীদের ছবি দেখছেন আপনাদের, অনেক নিউজ চ্যানেলে দেখালো যে স্থানীয় দুষ্কৃতীরা রফিক শেখ, মনিরুল শেখ, রহমত গাজী, হাফিজুল মোড়ল, মিয়ারাম মোড়ল, ওরা অটো নিয়ে কাল রাত্রে আমার ভাগনার উপরে অ্যাটাক করে। বাড়ির সামনেই সবেমাত্র বাজারের অফিস থেকে বাড়ি ফিরেছে, সেই মুহূর্তে ওরা অ্যাটাকটা করেছিল। আর আমরা চাইছি আমার ভাগনার যারা মার্ডার করেছে তাদের যেন শাস্তি হয়, ফাঁসির ইচ্ছা আমরা চাইছি, ফাঁসি। এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসার পর তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানান অতিরিক্ত রক্তক্ষরণের জেরেই তার মৃত্যু হয়েছে, তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। তারপরে তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে কী কারণে খুন হতে হলো মহরম শেখকে? 37 বছর বয়সী এই যুবকের মৃত্যুর পেছনে কারা দায়ী সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ক্যামেরায় ফুটেজ দেখে পুলিশ চিহ্নিত করেছে কয়েকজন দুষ্কৃতীকে। তাদেরকে ইতিমধ্যেই আটকও করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য জেরাও করা হচ্ছে। পরিবারের লোকজনের দাবি, এলাকা দখলকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা হয়েছে। আদৌ কি সেটা কারণ, নাকি এর পেছনে রয়েছে রাজনৈতিক কারণ, সেই নিয়েও কিন্তু একই সঙ্গে খতিয়ে দেখছে পুলিশ। ক্যামেরায় সৌমেনের সঙ্গে সুদীপ্তা, কলকাতা টিভি। জেলা সাড়ে দিনের সময় এখন ছোট্ট একটা বিরতির। ফিরে আসছি বিরতির পর। বাড়ির মেয়ের বিয়ের আয়োজনে ব্যস্ত ছিলেন ভাতারের বড়বেলুন গ্রামের পাল পরিবারের সদস্যরা। রবিবার বিয়ে হওয়ার কথা থাকলেও বাধা হয়ে দাঁড়ায় পাত্রীর করোনা পজিটিভ রিপোর্ট। প্রশাসনের নির্দেশে বিয়ে বন্ধ পাল পরিবারে। করোনার 2টি ডোজ নেওয়ার পরও রিপোর্ট পজিটিভ হওয়ায় এই সিদ্ধান্ত প্রশাসনের। পরিবারের দাবি, দ্বিতীয় রিপোর্টে নেগেটিভ এসেছে। বিয়ে বন্ধে হতাশ পরিবার। করোনার 2টি ডোজ নেওয়ার পরও রিপোর্ট পজিটিভ আসায় মেয়ের বিয়ে বন্ধ হয়ে গেল ভাতারের বড়বেলুনে পালবাড়িতে। শুক্রবার সন্ধ্যায় পুলিশকে সঙ্গে নিয়ে স্থানীয় বিভাস রঞ্জন পালের বাড়ি গিয়ে বিয়ে বন্ধ রাখার নির্দেশ দিয়ে আসেন ভাতারের বিডিও ও ব্লক স্বাস্থ্য আধিকারিক। বছর 26-এর ওই তরুণীর রবিবার বিয়ে ছিল। শুক্রবারের মধ্যে প্রস্তুতি প্রায় শেষ করে ফেলেন পরিবারের সদস্যরা, কিন্তু সেদিন সন্ধ্যায় প্রশাসনের কর্তারা বিয়ে বন্ধের নির্দেশ দিয়ে আসেন। জানা গিয়েছে, গত মঙ্গলবার দাঁতের চিকিৎসা করাতে বর্ধমানের ডেন্টাল হাসপাতালে গেলে তরুণীর করোনা পরীক্ষাও হয়। ওই রিপোর্টে করোনা পজিটিভ আসে। রিপোর্ট ব্লক স্বাস্থ্য আধিকারিক ও ব্লক প্রশাসনের কাছে পাঠিয়ে দেয় স্বাস্থ্য দফতর। পাত্রীসহ পরিবারের দাবি, করোনার ডাবল ডোজ নিয়েছেন তরুণী। উপসর্গ না থাকায় পজিটিভ রিপোর্ট আসায় সন্দেহ হলে ফের পরীক্ষা করা হয়। বৃহস্পতিবার পাওয়া সেই রিপোর্টে নেগেটিভ এসেছে। কোনটি ঠিক রিপোর্ট তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্যরা। মেয়ের ওই 16 তারিখে কোভিড টেস্ট করতে গিয়েছিল বলে, তারপর ওর 0.5% ধরা আছে কোভিড। এসে প্রশাসন থেকে ফোন করেছিল, দিয়ে এইখানকার যে বর্তমান যে প্রশাসন বলেছিল যে না বিয়েটা কেউ আটকাতে পারবে না। সেই সূত্রে আমরা এগিয়েছিলাম। তো
প্রশাসন থেকে অনেক চেষ্টা মানে দূর পর্যন্ত গিয়েছিলাম, তাতেও দেখছি যে না, এরা এসে এমনভাবে হুমকিটা দিল যে আমার আর এগুলো যাবে না। কারা এসেছিল আজকে? আজকে বিএমএইচ এসেছিল, বিডিও সাহেব এসেছিল, থানার ওসি এসেছিল। ও বেলাতে আবার ও বর্ধমান থেকে তারপর বর্ধমান থেকে বলে স্বাস্থ্যভবন থেকে একজনা ফোন করেছিল, এতটা বুঝতে পারিনি। আর দুটো ডবল ডোজ নিয়ে আছে বলে আমরা এগিয়েছিলাম, না আমরা এগিয়েতাম না। ভাতারের বিডিও অরুণ কুমার বিশ্বাস জানিয়েছেন, তরুণীর দুটি রিপোর্ট সম্বন্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ও স্বাস্থ্য দফতরের নির্দেশেই বিয়ে বন্ধ রাখতে বলা হয়েছে। মেয়ে গত 16 তারিখে ওর স্যাম্পল কালেক্ট করে কোভিড পজিটিভ হয়েছিল। তো ওর আমরা খবর পাই হঠাৎ করে যে এই রোববারে ওর বিয়ে ঠিক হয়েছে। তো সেটাই আমাদের বিএমএইচ ম্যাডাম এবং থানার থেকে আমাদের মেজবাবু এসছেন, আমরা সবাই মিলে এসে সেটাই ওই পরিবারের লোককে বোঝালাম যে যাতে এই পরিস্থিতিতে ওরা বিয়েটা একটু পিছিয়ে দেয়, কারণ তাতে তা না হলে মেয়েটি যেহেতু অ্যাসিমটোমেটিক, তাই ওরা হয়তো এটা গুরুত্বটা বুঝতে পারেনি। কিন্তু অ্যাসিমটোমেটিক থাকলেও সে যে রোগটা ছড়াবে না সেটা তো নয়। তো তাতে করে মানে অনেক মানুষ একদিন বিপদে পড়তে পারে, বা যার সঙ্গে ওর বিয়ে হতে যাচ্ছে সে এবং তার পরিবারের লোকও বিপদে পড়তে পারে। নিয়ম অনুযায়ী পাত্রীকে বর্তমানে নিভৃত বাসে থাকতে হবে। ভাতার থেকে চন্দন সেনগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি। জেলা সারাদিনের সময় এখন ছোট্ট একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর। গ্রেফতার তৃণমূল নেতা সায়নী ঘোষ, আজ তাকে গ্রেফতার করা হয় ত্রিপুরা থেকে। আজকেই সেখানে যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তবে বিমানের অবতরণে কিছু জটিলতা দেখা যাওয়ায় আগামীকাল যাচ্ছেন ত্রিপুরা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল 9:30টার বিমানে যাচ্ছেন ত্রিপুরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় সকাল 9:30টার বিমানে ত্রিপুরা যাচ্ছেন। অন্যদিকে তৃণমূলের 5 সাংসদ দিল্লিতে যাচ্ছেন রাষ্ট্রপতির কাছে। সেখানে সায়নীর গ্রেফতারি প্রসঙ্গে কথা বলতে, তার প্রতিবাদে সরব হতে কিন্তু তৃণমূলের 5 সদস্যের দল আগামীকাল রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন দিল্লিতে। বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি আপডেট রয়েছে বিস্তারিত শুনবো। দেখো, তৃণমূল কংগ্রেস যেমন রাজনৈতিকভাবে এই ঘটনার প্রতিবাদ করছেন, তেমনি আইনগতভাবে তারা কিন্তু বেশ কিছু ব্যবস্থা নিচ্ছেন। যেমন সংসদীয় দল ইতিমধ্যেই কিন্তু তাদের দিল্লিতে ডাকা হয়েছে এবং রাষ্ট্রপতির কাছে ইতিমধ্যেই দেখা করার জন্য একটি আবেদন করা হয়েছে। সেই আবেদন পাওয়া গেলে তারা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন। দেখো, তোমাকে বলে রাখি, আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও দিল্লিতে থাকবেন। সেই জায়গাতে সংসদীয় দলের বৈঠক তড়িঘড়ি রাজ্যসভা এবং লোকসভার সমস্ত সংসদকে এই দিল্লিতে কাল ডাকা হয়েছে। অন্যদিকে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সায়নী ঘোষকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে প্রতিহিংসার চরিতার্থ করার জন্য তারা অভিযোগ করছেন, তার পাশে দাঁড়াতেই তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে ত্রিপুরা যাওয়ার কথা ছিল এবং সেখানেই কিন্তু আগরতলা বিমানবন্দরের কর্তৃপক্ষ তারা কিন্তু অনুমতি দেননি। অর্থাৎ সন্ধ্যে 7টার পর আগরতলা বিমানবন্দরে কোনো বিমান ওঠানামা করা যাবে না বলে যে নির্দেশ রয়েছে, সেই নির্দেশকে দেখিয়েই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে আগরতলা পৌঁছানো হলো না। আগামীকাল আমরা যেটা জানতে পারছি 9:30-এর বিমানে তিনি দিল্লি যাবেন। অন্যদিকে দেখো, সায়নী ঘোষের বিরুদ্ধে যে দুটি ধারায় মামলা করা হয়েছে তা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 120B মানে ষড়যন্ত্র তৈরি করা এবং 307 অর্থাৎ অনিচ্ছাকৃত খুনের মামলা তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে। আগামীকাল তাকে কোর্টে তোলা হবে। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুধুমাত্র রাষ্ট্রপতির কাছে বা আদালতে নয়, তারা কিন্তু সুপ্রিম কোর্টে যাবার ভাবনা করছেন। কারণ সুপ্রিম কোর্ট গত কয়েকদিন আগে যে অবজারভেশন দিয়েছিলেন যে আগরতলা বা ত্রিপুরাতে সমস্ত রাজনৈতিক দলকে কর্মসূচি করতে দিতে হবে, কিন্তু দেখা যাচ্ছে সেই সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে 23টি ঘটনা ঘটেছে যেখানে তৃণমূল কংগ্রেস কর্মীরা আক্রান্ত হয়েছেন। সেই জায়গাতেও কিন্তু তারা মামলা দায়ের করতে যাচ্ছেন। অর্থাৎ আইনগতভাবেও কিন্তু তারা লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন বলে আমরা জানতে পারছি। অনেক ধন্যবাদ দেবজ্যোতি। কথা বলছিলাম প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। আরো একবার জানিয়ে রাখবো, গ্রেফতার সায়নী ঘোষ, ত্রিপুরা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল আগরতলা যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজই তার আগরতলা যাওয়ার কথা ছিল, কিন্তু বিমানের অবতরণে কিছু সমস্যা দেখা যাওয়ায় আগামীকাল তিনি যাচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল যাচ্ছেন ত্রিপুরা। আরও একবার জানিয়ে রাখবো আপনাদের, সায়নী ঘোষ গ্রেফতার, ত্রিপুরা থেকে গ্রেফতার করা হয়েছে সায়নী ঘোষকে এবং সেই উপলক্ষে আগামীকাল ত্রিপুরা যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল 9:30টায় তার বিমান, সেই বিমানে যাচ্ছেন ত্রিপুরা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বিজেপি, সিপিএম এবং কংগ্রেস ছেড়ে কম বেশি 500 কর্মী সমর্থক তৃণমূলে যোগ দিলেন গাইঘাটায়। শনিবার সন্ধ্যায় গাইঘাটার বেরগুম পঞ্চায়েতের জামতলা স্কুল ময়দানে তৃণমূলের উদ্যোগে মিলন মেলার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে বিরোধী দল থেকে আসা কর্মী সমর্থকরা ঘাসফুল শিবিরে যোগ দেন। দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিকের চেয়ারম্যান শঙ্কর দত্ত, বনগাঁ সাংগঠনিকের সভাধিপতি আলোরানী সরকার। দলত্যাগীরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাক্ষী হতে ঘাসফুল শিবিরে যোগদান করেছেন তারা। তৃণমূলে আস্থা রাখলেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যরা। জল্পনার অবসান ঘটিয়ে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের নেতা মহিদুল ইসলাম যোগ দিলেন তৃণমূলে। একই সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় 124 জন শিক্ষক শিক্ষিকা তৃণমূলে যোগ দিলেন। এদিন দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের ডায়মন্ড টকিজ মঞ্চে তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তৃণমূলে যোগ দিয়ে মহিদুল ইসলাম স্বীকার করেন, তারা এতদিন যে পদ্ধতিতে দাবি আদায়ের চেষ্টা করে গেছেন সেই পদ্ধতি ভুল ছিল। তৃণমূলে তাদের দাবি মেনে নেবেন বলেও আশা তার। শিক্ষক শিক্ষিকাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তৃণমূলেই আস্থা রাখল শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চ। আজ ডায়মন্ড হারবারে শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চের নেতা মহিদুল ইসলামের হাত ধরে রাজ্যের প্রায় 100 জন শিক্ষক শিক্ষিকা যোগদান করলেন তৃণমূলে, এবং তারা অকপটেই স্বীকার করলেন যে এতদিন তারা যে আন্দোলনটা করেছেন সেটা গরিলা আন্দোলন বা এই আন্দোলনের পদ্ধতি ঠিক ছিল না, এবং এই আন্দোলন করে তারা কোনো রকম দাবি দাবা কিন্তু আদায় করতে পারেনি। আজ ডায়মন্ড হারবারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হাত ধরে তারা যোগদান করলেন তৃণমূলে। সরকারের বিরুদ্ধে আন্দোলন করিনি, আমরা পেশাগত দাবিতে লড়াই করেছি সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য। কখনো মুখ্যমন্ত্রীর সভায় বিক্ষোভ দেখিয়েছি, আদিগঙ্গায় নামে বিক্ষোভ দেখিয়েছি, নবান্ন অভিযান করেছি, বিধানসভার গেটে উঠেছি, কখনো বিষপান কাণ্ড করে। ফলে সরকারের দৃষ্টি আকর্ষণ হয়েছে, সরকার সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, কথা হয়েছে। মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রীর উপর আমরা আস্থা রেখেছি, এবং সেখান থেকে আমরা মনে করেছি যে আমাদের দাবি ন্যায্য এবং আলোচনার মাধ্যমে আদায় হবে। কারণ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রীর পরিকল্পনায় যেভাবে জনমুখী প্রকল্পগুলো হচ্ছে, আপনি কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, ঐক্যশ্রী থেকে শুরু করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে প্রান্তিক মেহনতি খেটে খাওয়া মানুষ সুবিধা পাচ্ছে। দুয়ারে সরকার, দুয়ারে রেশন। তো ফলে আমরা তো মনে করছি আমরাও প্রান্তিক বঞ্চিত মানুষ, তাহলে তারা যখন সার্বিক সুবিধা দিচ্ছে তাদের উপর ভরসা করা যায়, কারণ আর বিকল্প কে আছে। এবং তারা মনে করছেন এই তৃণমূলই তাদের দাবি দাবাগুলো মেটাতে পারবে। পাশাপাশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাদের আশ্বাস দিলেন এতদিন ধরে তারা যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং তাদের দাবি দাবাগুলো পূর্ণ করা হবে, এবং শিক্ষক শিক্ষিকাদের বদলির ব্যাপারটাও যথেষ্ট চিন্তাভাবনা করবে রাজ্য সরকার। মহিদুলরা, এই কৃষক মঞ্চ বা ছবিরানীরা যারা বিষ খেয়েছিলেন, তারা ওই মার খাওয়া মানুষের প্রতিনিধি। তারা বুঝতে পেরেছেন তাদের একটাই পন্থা আছে, একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তা। শিক্ষকরা যারা আন্দোলন করছিল তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া কি এবারে আপনার দলে যাওয়ার পর? ওরা তো দেখুন, আন্দোলন দাবি দেওয়া অনেক মহিদুল ওরা যখন নিজেরাই বক্তৃতা দিলেন, ওরাই বললেন যে আগে সরকার কিছু করেনি, আমাদের সরকার ইতিমধ্যেই তাদের 10,000 টাকা বেতন করেছে, 12,000 টাকা বেতন করেছে, 3 লাখ টাকা ইনক্রিমেন্ট দিয়েছে। তো পরবর্তী ক্ষেত্রে আরও যা দাবি দেওয়া আছে সেটা মুখ্যমন্ত্রীর সঙ্গে আমায় কথা বলতে হবে। যেগুলো ন্যায্য, যেগুলো আমাদের পক্ষে করা সঙ্গত, আমরা সমস্ত দাবি মানব। ডায়মন্ড হারবার থেকে অরিন্দম ঘোষ, কলকাতা টিভি। এবার ঝাড়গ্রামে বিজেপিতে ভাঙন। বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন 37টি পরিবার। সাকরাইল ব্লকের খুদমরাই অঞ্চলে তৃণমূল অফিসে যোগ দিলেন শিরিশবনি গ্রামের 37টি পরিবার। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো ও ব্লক সভাপতি কমলকান্ত রাউত। বিজেপি থেকে কাজ করতে না পারার জেরেই এই দলবদল বলে জানিয়েছেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া কর্মীরা। অন্যদিকে বিনপুর বিধানসভার জম্বনি ব্লকের চিল্কিগড় পঞ্চায়েতের উপপ্রধান সহ 4 পঞ্চায়েত সদস্য বিজেপি ও নির্দল থেকে তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে পতাকা তুলে দেন বিনপুরের দেবনাথ হাঁসদা ও ঝাড়গ্রামের বিধায়ক তথা মন্ত্রী বীরবাহা হাঁসদা। আরও একবার জানিয়ে রাখবো আপনাদের, ঝাড়গ্রামে বিজেপিতে ভাঙন। সাকরাইল ব্লকের খুদমরাই অঞ্চলে তৃণমূল অফিসে যোগ দিলেন শিরিশবনি গ্রামের মোট 37টি পরিবার। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো ও ব্লক সভাপতি কমলকান্ত রাউত।
বিজেপিতে থেকে কাজ করতে পারছিলেন না তারা, সেই কারণেই তারা দলবদল করেছেন বলে এমনটা জানিয়েছেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া কর্মীরা। অন্যদিকে বিনপুর বিধানসভার জম্বনি ব্লকের চিল্কিগড় পঞ্চায়েতের উপপ্রধান সহ 4 পঞ্চায়েত সদস্য বিজেপি এবং নির্দল থেকে তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিনপুরের দেবনাথ হাঁসদা ও ঝাড়গ্রামের বিধায়ক তথা মন্ত্রী বীরবাহা হাঁসদা। আবার ভাঙন বিজেপিতে, ঝাড়গ্রামে বিজেপিতে ভাঙন। সাঁকরাইল ব্লকের খুদমরাই অঞ্চলে তৃণমূল অফিসে যোগ দিলেন শিরিশবনি গ্রামের 37টি পরিবার। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। দলীয় পতাকা তুলে দেন বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো ও ব্লক সভাপতি কমলকান্ত রাউত। বিজেপিতে থেকে কাজ করতে পারছিলেন না, সেই কারণেই তারা বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছেন, এমনটাই জানিয়েছেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া কর্মীরা। এর আগেও আমরা দেখেছি যে বিজেপিতে ভাঙন দেখা গেছে বিধানসভা নির্বাচনের পর থেকেই, কিন্তু অনেকেই বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছেন। সেই ভাঙন কিন্তু এবার অব্যাহত। ঝাড়গ্রামে বিজেপিতে ভাঙন, 37টি পরিবার বিজেপি থেকে তৃণমূলে যোগ দেয়। জেলা সারাদিনের সময় এখন ছোট্ট একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর। স্টেশনে মেল এক্সপ্রেসের স্টপেজের দাবিতে গ্রামবাসীদের ধর্ণা মঞ্চে হাজির তৃণমূল বিধায়ক তাজমুল হোসেন। মালদহের হরিশ্চন্দ্রপুর থানার বিহার সীমান্তবর্তী এলাকায় রয়েছে গুরুত্বপূর্ণ স্টেশন কুমেদপুর। করোনাকালে আগে স্টেশনে 7টি মেল এক্সপ্রেস ট্রেনে দাঁড়াতো, পাশাপাশি একাধিক প্যাসেঞ্জারও দাঁড়াতো এই স্টেশনে, কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক হলেও স্টেশনে কোনো মেল এক্সপ্রেস ট্রেন দাঁড়াচ্ছে না বলে অভিযোগ গ্রামবাসীদের। স্টপেজের দাবিতে 11 দিন ধরে স্টেশন চত্বরে ধর্নায় বসেছেন গ্রামের মানুষ। রবিবার ওই ধর্নায় যোগ দেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন। গ্রামবাসীদের সঙ্গে প্ল্যাকার্ড নিয়ে স্টেশন প্ল্যাটফর্মে বসে পড়েন বিধায়ক। বিধায়ক জানিয়েছেন কুমেদপুর স্টেশনে পূর্বের মতো ট্রেন দাঁড় করানোর দাবিতে প্রয়োজনে দিল্লি গিয়ে রেলের সঙ্গে যোগাযোগ করবেন। পাশাপাশি গ্রামবাসীর সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে বলেও আশা করছেন তিনি। যে এখানকার লোক হচ্ছে বিহার লগোয়া লোক, এখান থেকে কোনো যাতায়াতের কোনো বাস মোটর নাই, একমাত্র তারা ট্রেনের উপর নির্ভরশীল। 7টা মেল ট্রেনের যে স্টপেজ তুলে নিয়েছে, তার জন্য আমি সেই জন্য এসেছিলাম এবং এই স্টপেজের জন্য আমি বিধানসভায় স্পিকারের মাধ্যম দিয়ে এবং রাজ্য সরকারের মাধ্যম দিয়ে কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি যে আমাদের হরিশ্চন্দ্রপুর বিধানসভার অন্তর্গত কুমেদপুর যে স্টেশন, সেই স্টেশন থেকে যে সমস্ত মেল ট্রেনগুলোর স্টপেজ তুলে নেওয়া হয়েছে অবিলম্বে যেন চালু করা হয়, তার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করেছি। আজকে আমরা এই ধর্ণা মঞ্চে এসেছিলাম। আমি ডিআরএম সাহেবের সাথে ফোন করলাম, ডিআরএম সাহেব সদুত্তর দিয়েছেন। ডিআরএম সাহেব খুব সুন্দর বললেন, উনি আমাকে একটা আশ্বাস দিলেন, আমি আপকা বাত হাম হেডকোয়ার্টার পর ভেজ দেতে হ্যাঁ। নলকূপের সামনে নোংরা ফেলার প্রতিবাদ করায় এক যুবককে বেধড়ক মারধর ও গায়ে অ্যাসিড ঢেলে দেওয়ার অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে। শনিবার রাতে মালদহের কালিয়াচকের খাস চাঁদপুর এলাকার ঘটনা। আক্রান্তের নাম গৌরাঙ্গ মণ্ডল। স্থানীয় সূত্রে খবর, গৌরাঙ্গের বাড়ি লাগোয়া নলকূপের সামনে প্রতিনিয়তই আবর্জনা ফেলত প্রতিবেশী মাখন মাহারা। শনিবার এর প্রতিবাদ করায় মাখন ও তার সঙ্গীরা গৌরাঙ্গের বাড়ি ভাঙচুরের পাশাপাশি তাকে মারধর ও পরে গায়ে অ্যাসিড ঢেলে দেয় বলে অভিযোগ। তাকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। যে আমাদের নলকূপের পাশে সব আবর্জনাগুলো ফেলছে, আর আমরা কোথাও বাড়িতে না থাকায় প্রথমে মা বাবাকে মেরে দিয়েছে। আর তারপর আমরা যখন বাড়ি আসলাম রাত্রি জায়গায় আমরা ঘুমিয়েছি, তো বিছান থেকে আমাদেরকে বের করে মারধর করা হয় এবং আমাদের অ্যাসিড ফেলা হয়। অ্যাসিড ফেলে এই যে গায়ে পুরো গায়ে হাতে মাথা ফাটা। কে মেরেছে এটা? এই যে মাখন মাহারা। আপনাদের পরিবারের আপনি ছাড়া আর কে কে আহত? আমাদের পরিবারে আহত বলতে যে আঘাত পেয়েছে শরীরটা পিঠে, ওরা রকম পায়নি, বাড়িতে সবাই। একটা ছোট বিরতির পর ফিরছি। এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখতে চলেছি, ভারত নিউজিল্যান্ড ম্যাচ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে। ইতিমধ্যে যে খবর আপনাদের জানাবো, ইতিমধ্যে টসে জিতে কিন্তু ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে ভারত। আর কিছুক্ষণ পরেই শুরু হতে চলেছে সেই বহু অপেক্ষিত ম্যাচ। এবং যেটা জানিয়েছিলাম আপনাদের যে
শুরুতেই কিন্তু ভারত ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং এই নিয়েই আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধির সঙ্গে। তার সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে 2 বছর পর কিন্তু ইডেনে আজকের এই ম্যাচ স্বাভাবিকভাবে উন্মাদনা কিন্তু চরমে, উত্তেজনা কিন্তু চরমে। দুপুর থেকে সেখানে দর্শকরা ভিড় করছেন মাটিতে, আর কিছুক্ষণের মধ্যেই সেই ম্যাচ শুরু হতে চলেছে। করোনা আবহে দীর্ঘদিন ইডেনে কোনো ম্যাচ হয়নি। 2 বছর পর আজকের এই ম্যাচ কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, ভীষণভাবে গুরুত্বপূর্ণ। যদিও আজকের ম্যাচের ফলাফলের ওপর কিন্তু সিরিজ জয়ের ব্যাপারে সিরিজের ফলাফল কিন্তু নির্ভর করছে না, কারণ আমরা জানি যে ইতিমধ্যেই ভারত কিন্তু 2টো ম্যাচ জিতে গিয়েছে। স্বাভাবিকভাবে এই সিরিজ কিন্তু ভারত তার পকেটে পুরে ফেলেছে। তবুও আজকের ম্যাচ নিয়ে কিন্তু উত্তেজনা রয়েছে চরমে, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে সেই বহু অপেক্ষিত ম্যাচ, ভারত নিউজিল্যান্ড ম্যাচ। আমরা কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন স্পোর্টস ইনচার্জ দীপঙ্কর গুহ। দীপঙ্কর দা, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো যে টসে জিতে ভারত কিন্তু আজকে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে, শুরুতেই ব্যাট করবে ভারত। তো আজকের ম্যাচে শিশির কতটা ফ্যাক্টর হতে পারে? দেখো, শিশির ফ্যাক্টর যতই যাই হোক, এটা বলবো যে এই যে রাহুল দ্রাবিড় ভারতীয় দলের কোচ, তিনি যখনই বুঝেছেন, বা রোহিত শর্মা এই দলের নতুন ক্যাপ্টেন, তখনই তারা দুজনে বুঝেছেন সিরিজ জেতা হয়ে গেছে, এবার যেটা চ্যালেঞ্জ নেওয়া যেতে পারে। সঙ্গে সঙ্গেই কিন্তু সাধারণত এইসব ম্যাচে যেটা হয়ে থাকে, টস জিতলে আগে ফিল্ডিং করে নেওয়া হয়, কারণ পরের দিকে শিশিরের জন্য বল গ্রিপ করতে পারা যায় না, বোলাররা ঠিকমতো বন্ধে আসতে পারেন না। সেই দিকে মাথা না খাটিয়ে বরঞ্চ তারা এই চ্যালেঞ্জটা নিয়েছেন যে আগে ব্যাট করব এবং ব্যাট করে এমন একটা রান দাঁড় করিয়ে দেবো যেখানে আমাদের স্লো স্পিনাররা, অর্থাৎ আজকে তুমি দেখেছো যে টিম লিস্টে 2টো পরিবর্তন ঘটেছে। চাহালকে দলে রাখা হয়েছে, যজুবেন্দ্র চাহাল আবার দলের হয়ে খেলতে নামবেন লেগ স্পিনার, এবং শুধু তাই নয়, কিষানকে নিয়ে আসা হয়েছে ওপেনার হিসাবে বাঁহাতি, এবং KL রাহুলকে বসানো হয়েছে। অর্থাৎ রাহুল দ্রাবিড় তার দলের যে কোনো পরিস্থিতির মধ্যে পড়ে যাতে ম্যাচ জেতার অভ্যাসে থাকতে পারে, সেইটা পরখ করার জন্যই কিন্তু আজকের এই সিদ্ধান্ত। এবং টস জেতার হ্যাট্রিক হলো ইডেনে রোহিত শর্মার অধিনায়ক হিসাবে, এবং স্পষ্ট রোহিত বলেও দিয়েছেন যে এই ধরনের মানসিকতা নিয়ে আমরা খেলতে চাই, যে আমাদের দলে যা যা শক্তি আছে সেই সব শক্তিকে পরখ করে আমরা সেরা কিছু নিদর্শন আমরা মাঠে রাখতে চাই। মানসিক দীপঙ্কর দা, আজকের ম্যাচে ভারত নিউজিল্যান্ডের মধ্যে তুমি কাকে এগিয়ে রাখবে এবং কেন? দেখো, আজকে এই মুহূর্তে ইডেনের ভেতরের থেকে যেটা বুঝতে পারছি, সবাই এখানে ভারতেরই সাপোর্ট, সবাই এখানে রোহিতের সাফল্য দেখতে চায়, কারণ রোহিতের পয়মন্থ মাঠের মধ্যে ইডেন একটা অন্যতম। আরো একটা জিনিস, যে রাহুল দ্রাবিড় এই মাঠেই কিন্তু একটা ঐতিহাসিক জয় এনে দিয়েছিল গৌরবের অধিনায়কত্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে, ঐতিহাসিক টেস্ট হয়ে রয়েছে তা, এবং সঙ্গে সঙ্গত দিয়েছিলেন লক্ষ্মণ। সেই রাহুল দ্রাবিড় আজকে ইডেনে ফিরে এসছেন, একটু নস্টালজিক ভাবে রয়েছেন তিনি, কারণ তার কাছে ইডেন খেলোয়াড়ি জীবনে একটা অন্য জায়গা। আজ তিনি জাতীয় দলের কোচ হয়ে বসেছেন, যখন তিনি ইডেনে তার দলকে ড্রেসিং রুম থেকে চালনা করছেন। কাজেই আমি বলতে পারি যে এই দুটোর মিশ্রণ, অর্থাৎ রোহিত রাহুল 2 আরের ম্যাজিক, সেটা মনে হয় আজকে দেখা যাবে। আগে ব্যাট করার যে সিদ্ধান্ত নিয়েছে তার অন্যতম কারণ হচ্ছে যে উইকেট তৈরি করে দিয়েছেন এখানকার চিফ কিউরেটরের সাথে কথা হচ্ছিল সুজন মুখোপাধ্যায়, তিনি অবশ্য বলছিলেন যেটা সেটা হচ্ছে পরে রান তাড়া করাটা ভালো, কিন্তু এই ভারতীয় দলের এই সিদ্ধান্ত জানার পরে তিনি হয়তো আরো একটু খুশি হবেন যে একটা প্রাণবন্ত ম্যাচ দেখা যাবে। দেখো, T20 ম্যাচের আগে থেকে কিছু বলা যায় না, যেহেতু ভারত এগিয়ে আছে, সিরিজ জিতে গেছে, অ্যাডভান্টেজ রয়েছে যে অনেক কিছু তারা পরীক্ষা নিরীক্ষা করতে পারে। কাজে রেজাল্টটা আমার মনে হয় একটু আগে বলে দেওয়াটা একটু মনে হবে যেন বড্ড বেশি ভারতের সমর্থনে রয়েছে বলে বলছি, কিন্তু এই ম্যাচ একটা শূন্যমূল্য লড়াই হবে, এবং সেই লড়াই একমাত্র এই রাহুল দ্রাবিড়ের নতুন ভারত জেতাতে পারে যদি ব্যাটসম্যানদের দেওয়া রানকে এই বোলাররা বিপক্ষের ব্যাটিং শক্তিকে আটকে দিতে পারে। মানসিক দীপঙ্কর দা, আরো একটা বিষয় জানতে চাইবো, যেহেতু সিরিজ ইতিমধ্যে কিন্তু ভারতের পকেটে, তো কোথাও কি এই যেহেতু সিরিজ জিতে গেছে, এটা কি একটা ওভার কনফিডেন্স হিসাবে নেগেটিভ দিক হিসেবে কাজ করতে পারে? তুমি কি বলবে? একেবারেই না মানসিক, আমি বরঞ্চ উল্টোটা বলবো, যদি আজকে যা দেখতাম যে রোহিত শর্মা টপে জিতে
সেই একই সিদ্ধান্ত নিল যে আগে ফিল্ডিং করো পরে ব্যাট করো, যেটা লাস্ট দুটো ম্যাচেও করে এসছে, তাহলে মনে হতো যে সেফ খেলতে চাইছে ভারত, বা এই টিম ম্যানেজমেন্ট তো ঝুঁকি নিতে চায় না, তারা চায় পর পর ম্যাচ জিতে চলে যাওয়া। কিন্তু এই ভারত যে চ্যালেঞ্জ নেওয়ার জন্য, আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করার জন্য তারা এই টস জেতার পরেও এমন একটা উইকেট এবং কাছেই গঙ্গা, ফলে শিশিরের একটা এফেক্ট পড়বে, বোলারদের বিশেষ করে স্পিন বোলারদের বল গ্রিপ করতে অসুবিধা হবে, সবকিছু মাথায় রেখেও কিন্তু চ্যালেঞ্জটা নিল এই ভারতীয় দল। আমার মনে হয় যে তুমি বলছো যে ওভার কনফিডেন্স ব্যাপারটা নেই, বরঞ্চ চ্যালেঞ্জ নেওয়ার মতো যে চওড়া বলবো যে বুকের পাটা, সেটা এই দলের ম্যানেজমেন্টের অর্থাৎ টিম ম্যানেজমেন্টের আছে। এখন দেখার বিষয় এই চ্যালেঞ্জটা নেওয়ার পর তারা সেটা কিভাবে মাঠে করে দেখাতে পারে। মানসী, আচ্ছা, অনেক ধন্যবাদ দীপঙ্কর দা। আমরা কথা বলছিলাম আমাদের স্পোর্টস ইনচার্জ দীপঙ্কর গুহের সঙ্গে। আর একবার জানিয়ে রাখবো আপনাদের, টসে জিতে ইতিমধ্যে ভারত কিন্তু ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই সেই বহু অপেক্ষিত ম্যাচ, বহু অপেক্ষিত ভারত নিউজিল্যান্ড ম্যাচ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে। তবে যেমনটা আমাদের স্পোর্টস ইনচার্জ দীপঙ্কর দা জানাচ্ছিলেন যে শিশির ফ্যাক্টর কিন্তু আজকে একটা ফ্যাক্টর হতে চলেছে, যদিও এই সিরিজে কিন্তু ইতিমধ্যে ভারতের পকেটে আজকের ম্যাচের ফলাফলের ওপর কিন্তু সিরিজ কোনোভাবেই নির্ভর করছে না। বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঙ্গীতা দে। সঙ্গীতা, যে বিষয়টা তোমার কাছ থেকে জানতে চাইবো যে আজকের ম্যাচে তুমি কাকে এগিয়ে রাখবে এবং কেন? দেখো, অবশ্যই দুটো ম্যাচ যেহেতু নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতে রয়েছে ভারত, সেই কারণে আজকে এই ম্যাচে টিম ইন্ডিয়াকেই এগিয়ে রাখা হবে এবং ধারে বারে তারা অনেকটাই এগিয়ে নিউজিল্যান্ডের থেকে। টিম লিস্ট বেরিয়েছে, যেখানে তোমার রবিচন্দ্রন অশ্বিন এবং লোকেশ রাহুলকে আজকে টিমে বিশ্রাম দেওয়া হয়েছে। রোহিত শর্মা ও ঈশান কিষান ওপেন করবে, সূর্যকুমার যাদব রয়েছে। এবং টস জিতে রোহিত শর্মা আজকে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন। সব মিলিয়ে আজকের এই ম্যাচটা 3-0 করার লক্ষ্যে টিম ইন্ডিয়া ইডেন গার্ডেন্সে নামবে এবং রোহিত শর্মার পরিসংখ্যান ইডেন গার্ডেন্সে কিন্তু অনেক ভালো। তো রোহিত শর্মা যে রাঁচিতে যে দুরন্ত পারফরমেন্স করে সিরিজ 2-0 করে কলকাতায় পৌঁছেছেন, তারপর এখানকার কলকাতার ক্রিকেট প্রেমী মানুষরা চাইছেন রোহিত শর্মার থেকে একটা সেঞ্চুরি। আজকে অসংখ্য মানুষ এসছেন খেলা দেখতে, এবং যারা খেলা দেখতে পারবেন না, যেহেতু 70% দর্শক আসন নিয়ে আজকের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে ইডেন গার্ডেন্সে, প্রায় 2 বছর পর ইডেন গার্ডেন্সে ম্যাচ ফিরেছে, আন্তর্জাতিক ম্যাচ ফিরেছে। এটা কলকাতার ক্রীড়ামন্ত্রী মানুষদের কাছে একটা অত্যন্ত সুখের খবর। যারা ম্যাচ দেখতে মাঠে ঢুকতে পারবেন না টিকিটের জন্য, তারাও কিন্তু যদি একটা টিকিট শেষ মুহূর্তে পাওয়া যায় সেই অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন। এবং আজকে নির্ধারিত সময়ের আগেই ইডেনের দরজা খুলে দেওয়া হয়েছিল, যাতে কোভিড প্রোটোকল মেনে দর্শকরা মাঠে ঢুকতে পারেন। এই লাইন এবং যে কোভিড প্রোটোকল এই জায়গা থেকে একটা প্রশ্ন করব যে 2 বছর পর ইডেনে আজকে ম্যাচ হচ্ছে, কোভিড আবহে কিন্তু ম্যাচ বন্ধ ছিল, তো কোভিড বিধি মেনেই সমস্ত ম্যাচের আয়োজন করা হয়েছে। আদৌ কতটা কোভিড বিধি মানা হয়েছে সেখানে? দেখো, কোভিড বিধি মেনেই কিন্তু আজকের ইডেন গার্ডেন্সে এই ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, এবং যেটা আমি বললাম যে কোভিড বিধি মেনে দর্শকদের ইডেনে প্রবেশ করাতে গেলে অনেকটা সময় লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার। সেই কারণে নির্ধারিত সময়ে বেশ খানিকক্ষণ আগেই ইডেনের দরজা খুলে দেওয়া হয়েছে, যাতে দর্শকরা সুস্থভাবে মাঠে ঢুকতে পারেন। এবং এখনো এই ইডেনের গেটের বাইরে, আমরা ক্লাব হাউসের গেটের পাশেই দাঁড়িয়ে রয়েছি, এখানে বারবার পুলিশ মাইকে অ্যানাউন্স করছে যে মাস্ক ছাড়া কিন্তু ইডেনে প্রবেশ করতে দেওয়া হবে না যাদের কাছে টিকিট রয়েছে তাদের ক্ষেত্রেও। এবং ইডেন গার্ডেন্সের ভেতরেও কিন্তু মাস্ক এবং স্যানিটাইজার বিলি করা হচ্ছে। যেটা আমি তোমাকে বলছিলাম যে অনেকটা সময় লাগছে দর্শকদেরকে মাঠে প্রবেশ করাতে যাদের টিকিট রয়েছে তাদেরকে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত 5টায় ইডেনের দরজা খোলার কথা ছিল, 4:30-র মধ্যেই ইডেন কর্তৃপক্ষ যাতে দর্শক মাঠে সুস্থভাবে প্রবেশ করতে পারে তার জন্য সমস্ত গেট খুলে দিয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত প্রায় কার্জন পার্কের কাছাকাছি লাইন রয়েছে, যাদের হাতে টিকিট রয়েছে তারা সেই টিকিট নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। যেহেতু কোভিড প্রোটোকল মেনে ঢোকাতে ভেতরে প্রবেশ করতে সময় লাগছে, সেই কারণে লাইন এতটাই দীর্ঘায়িত হয়েছে যে প্রায় কার্জন পার্কের কাছাকাছি এখনো বহু শয়ে মানুষ টিকিট নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, মাঠে প্রবেশ করতে পারেননি।
তবে খেলা শুরু হতে আর কিছুক্ষণ বাকি, কিন্তু কোভিড প্রোটোকল মেনেই প্রত্যেক দর্শককে মাঠে ঢোকানো হচ্ছে। একেবারে অনেক ধন্যবাদ সঙ্গীতা। কথা বলছিলাম প্রতিনিধি সঙ্গীতাদের সঙ্গে। জেলা সারাদিনের সময় এখন ছোট্ট একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর। নির্মীয়মান ফ্ল্যাটের রড চুরির অভিযোগে নাবালিকাকে বিদ্যুতের খুঁটিতে কয়েক ঘন্টা বেঁধে রাখার অভিযোগে নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে খবর পেয়ে নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরে। ওই ফ্ল্যাটের নিরাপত্তা কর্মীর অভিযোগ, প্রতিদিনই কাগজ কুড়োনোর নামে কয়েকটি মেয়ে ফ্ল্যাটের সামনে ঘোরাঘুরি করে, সুযোগ পেলেই টুকরো রড সহ বিভিন্ন সামগ্রী নিয়ে যায়। রবিবার ওদের ঝুড়িতে রড দেখতে পেয়ে ধরতে গেলে ইট ছুঁড়ে এক নিরাপত্তা কর্মীর মুখে আঘাত করার নাবালিকাকে ধরা হয়েছে। নাবালিকাকে ধরে ফেললে সঙ্গীরা পালিয়ে যায়। নাবালিকার দাবি, ঝুড়িতে থাকা রড অন্যত্র পেয়েছে, তার উপর মিথ্যে অভিযোগ আনা হয়েছে। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ গিয়ে নাবালিকাকে উদ্ধার করে নিয়ে যায়। পরিচিতির দেহ সৎকার সেরে ফেরার পথে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন এক যুবক। ঘটনাটি ঘাটালের কোন্নগরে। স্থানীয় সূত্রে খবর, পরিচিত দেহ কাজ সেরে নারায়ণ দে নামে ওই ব্যক্তি ঘাটালের শিলাবতী নদীতে স্নান করতে নামেন। জলে স্রোত থাকায় নারায়ণকে নদীতে নামতে নিষেধ করা হয়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। স্নানের জন্য নদীতে নামতেই তলিয়ে যান তিনি। নিখোঁজ যুবকের খোঁজে তল্লাশিতে হাত লাগান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঘাটাল থানার পুলিশ। যান ঘাটালের মহকুমা শাসক সহ পুরসভার প্রশাসক। শেষ খবর পাওয়া পর্যন্ত যুবকের খোঁজে তল্লাশি জারি হয়েছে। পাচারের আগেই স্বরূপনগরের ভারত বাংলাদেশ সীমান্ত হাকিমপুর থেকে বিপুল রূপোর গয়না উদ্ধার সীমান্ত রক্ষী বাহিনীর। রবিবার ভোর রাতে তাবিবত মোল্লা নামে এক টোটো চালক টোটোতে লুকিয়ে গয়না নিয়ে যাচ্ছিলেন। সীমান্তরক্ষীর জওয়ানরা রুটিন তল্লাশি চালানোর সময় টোটোর সিটের নিচ এবং রডের মধ্য থেকে প্রায় 4 কিলো রূপোর গয়না উদ্ধার করেছে। টোটো চালককে জিজ্ঞাসাবাদ করে জওয়ানরা জানতে পেরেছে বাংলাদেশে পাচারের জন্য গয়নাগুলি নিয়ে যাচ্ছিলেন তাবিবত। জানা গিয়েছে ধৃতের বাড়ি তারালি গ্রামে। ধৃতকে স্বরূপনগর থানায় পুলিশের হাতে তুলে দেওয়ার পাশাপাশি গয়নাগুলি তেতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দিয়েছে সীমান্তরক্ষী। হাতির হানায় মৃত্যু হলো এক মহিলার। মৃতের নাম লক্ষ্মী সরেন। স্থানীয় সূত্রে খবর, রবিবার দুপুরে সোনামুখী রেঞ্জ এলাকায় আঙ্গারিয়া এলাকার বাসিন্দা লক্ষ্মী জমিতে ধান কাটছিলেন। সেই সময় একটি দাঁতাল ওই জমিতে হামলা চালায়। জমি থেকে অনেকে পালিয়ে গেলেও হাতির সামনে পড়ে যান তিনি। তাকে পিষে দিয়ে চলে যায় হাতিটি। হাতি চলে গেলে এলাকাবাসীরা গিয়ে তাকে উদ্ধার করে সোনামুখী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কিছুদিন আগে হাতির পাল পূর্ব বর্ধমানের বিভিন্ন জমিতে হামলা চালায়। তাদের বাঁকুড়ার সোনামুখী রেঞ্জে পাঠানো হয়। সেই হাতির পাল থেকে একটি হাতি তাণ্ডব চালিয়েছে বলে মনে করছে বন বিভাগ। একের পর এক চুরির ঘটনায় ঘুম কেড়েছে জলপাইগুড়ির চালসাবাসীদের। গৃহস্থের বাড়ির পাশাপাশি বিভিন্ন দোকানে ও মন্দিরেও চুরির ঘটনা ঘটেছে, জানিয়ে চিন্তায় স্থানীয় বাসিন্দারা। মেটেলি থানায় অভিযোগ জানালেও চোরের উপদ্রব কমছে না বলে অভিযোগ। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি কৌস্তব ভৌমিক। করোনার আতঙ্ককে পিছনে ফেলে দিয়ে একটু একটু করে ছন্দে ফিরতে শুরু করেছে ডুয়ার্সের জনজীবন। এরই মধ্যে নতুন এক আতঙ্ক। মেটেলি ব্লকের চালসা এলাকার বাসিন্দারা চুরির আতঙ্কে দিন কাটাচ্ছেন। বিগত 2 মাসে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে চালসায়। শুধুমাত্র যে রাতের বেলা এমনটা নয়, দিনের আলোতেও ঘটেছে চুরির ঘটনা। বসত বাড়ি, মন্দির, খাবারের দোকান, বাদ যায়নি কোনো কিছুই। এলাকাবাসীদের অভিযোগ, এই সমস্ত চুরির বিষয়ে মেটেলি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, তবে এখনো পর্যন্ত চুরির কোনো কিনারা হয়নি। মারাত্মকভাবে চালসায় চুরির ঘটনা বেড়ে যাচ্ছে, সেটা একদম আগে কখনো দেখিনি। এবং আমরা চালসাবাসী হিসেবে ভীষণভাবে আতঙ্কিত যে আমরা কোথাও যাওয়ার সময় আমরা ভয় পাই যে হয়তো আমাদের বাড়িতেই আজকে চুরি হয়ে যাবে। বিভিন্ন দোকান এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানতে পারছি দোকান, বাড়ি, বাইক চুরি হচ্ছে, যেটা আমরা আগে কখনো দেখিনি। এবং আমরা সত্যি চাই প্রশাসনকে জানাতে যে যদি ওনারা একটু আমাদের এই ব্যাপারটাতে বিশেষভাবে গুরুত্ব দেন, খুব ভালো হয়। আতঙ্কে রীতিমতো ঘুম উড়ে গিয়েছে ওই এলাকার বাসিন্দাদের। বাধ্য হয়ে এখন তারা নিজেরাই ওই এলাকায় রাত পাহারার বন্দোবস্ত করছেন। এই বিষয়ে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সাথে আলোচনা করবেন বলে জানিয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক ভুজেল।
আমার কানে আসছে এই চুরিগুলো। আমি পুলিশের সঙ্গে 1-2বার যোগাযোগ করছিলাম, এই ধরতেছি ওই ধরতেছি, তারপরে আমিও এই জায়গাটা একটু ধ্যান দিইনি। পুলিশের থেকে একটু ফিডব্যাকটা পেলাম না, নিলাম না। মানে পুলিশ একটু কাজ ঢিলা করছে। এই ব্যাপারে আপনারা যেহেতু আমাকে সচেতন করালেন মিডিয়া পক্ষ থেকে, আমি অবশ্যই পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলে জিনিসটা দ্রুত দেখার চেষ্টা করতেছি। লোকজন চালসাল মঙ্গলবাড়ি এলাকার লোকজন একটা আতঙ্কে রয়েছে, রাত্রে শান্তিতে ঘুমোতে। আগে এরকম চোর ছিল না, হঠাৎ কি হলো আমিও বুঝতে পারতেছি না। তবে বাসিন্দারা চাইছেন পুলিশ তৎপরতার সাথে এই সমস্ত চুরির বিষয় কিনারা করুক, নয়তো তাদের পক্ষে শান্তিতে থাকা দায় হয়ে গিয়েছে। এখন দেখার বিষয় যে এই চুরির ঘটনা আটকানো যায় কিনা, পাশাপাশি যে সমস্ত চুরি হয়েছে সেগুলি তদন্ত সঠিকভাবে করে এই সমস্ত চুরি কিনারা করা যায় কিনা। জলপাইগুড়ি থেকে কৌস্তভ ভৌমিক, কলকাতা টিভি। বসিরহাটের সুন্দরবনের সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ ও মিনাখার বিস্তীর্ণ এলাকায় জলের সমস্যা মেটাতে বসানো হলো অত্যাধুনিক জল শোধন মেশিন। এই মেশিনের সাহায্যে সন্দেশখালী 1 নম্বর ব্লকের নাজাটে বসানো হলো স্বচ্ছ পানীয় জলের প্রকল্প। এই মেশিনের সাহায্যে ঘন্টায় 1000 লিটার করে জল পাবেন সুন্দরবনের মানুষ। আগে জলের জন্য দূরে যেতে হতো স্থানীয় বাসিন্দাদের, এবার হাতের নাগালে পানীয় জল পেলে খুশি সকলে। আমফান ও বুলবুলের মতো বিপর্যয় দেখেছে গোটা বাংলার মানুষ। সেই সময় তৈরি হয়েছিল সীমান্ত থেকে সুন্দরবনের একাধিক গ্রামে পরিশুদ্ধ পানীয় জলের কল। সাম্প্রতিককালে ইয়াস বিপর্যয়ের ফলে নদীর নোনা জল ঢুকে সেই একদিকে যেমন কল ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্যদিকে মাটির ভূগর্ভে গিয়ে সেই নদীর নোনা জল কলের দিয়ে উঠছে, যা খেয়ে একদিকে আন্তরিক ডায়রিয়া কলেরা ছড়াচ্ছে, অন্যদিকে জলের অভাব দেখা দিয়েছে। এই সমাধানে এবারে এগিয়ে আসলো রোটারি ক্লাব। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালীর সুন্দরবনের নেজাটে তার শুভ উদ্বোধন হলো। 1 ঘন্টায় প্রায় 1000 লিটার পরিশুদ্ধ পানীয় জল পাওয়া যাবে, যা প্রায় লক্ষাধিক মানুষ এর সুবিধা পাবে সম্পূর্ণ বিনামূল্যে। আগে আমরা জল অনেক দূরে আনতে যেতাম, আমাদের এখানে বন্যা হয়েছিল, আয়লা হয়েছিল, ফনি হয়েছিল, আলফান হয়েছিল, সেই কারণে আমরা অনেক দূরে জল আনতে যেতাম। আমাদের জল এখানে নোনা জল ছিল, বন্যায় জল ডুবে গিয়েছিল, বাচ্চাদের শরীর খারাপ হতো, ওই জল থেকে পেটে ব্যথা করতো। আমাদের এই মন্দিরে জল কল করে দিয়েছে, এই জল পেয়ে আমরা খুব খুশি, আনন্দিত। 1000 লিটার প্রতি ঘন্টায় জল দিতে পারে এই মেশিনটি বর্তমানে। এবং আমরা যা আমার কাছে এস্টিমেট এসেছিলো অ্যাবাউট 300 পরিবার, আমি যদি 5 জন করে আছে একটি পরিবারের মধ্যে, তাহলে 1500 লোক বা 2000 লোক, অ্যাটলিস্ট 2000 লোককে উপকার করতে পারবে এই মেশিনটি। এর বড় যদি প্রয়োজন হয় তাহলে ক্যাপাসিটি বাড়াতে হবে, অন্য ক্যাপাসিটি দিতে হবে। এটা আমার কাছে অনগোয়িং প্রজেক্ট হয়ে উঠবে যদি আমরা বুঝতে পারি যে এটা মেনটেইন হচ্ছে। সুন্দরবন অঞ্চলে আমি আরও জায়গাতে দেব। একদিকে আর্সেনিক মুক্ত পরিশুদ্ধ পানীয় জল পাবে, অন্যদিকে রোগ থেকে নিস্তার পাবে, এমনটাই দাবি করছেন এখানকার মানুষ। তাই স্বভাবত খুশি এইসব অঞ্চলের মানুষ। তাই নতুনভাবে সুন্দরবনের আবার নতুন রূপে দেখবে, এমনটা দাবি করছেন প্রত্যন্ত অঞ্চলের বহু মানুষ। সুন্দরবন থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি। পাহাড়ে ঘেরা মিরিকের প্রাকৃতিক সৌন্দর্য যেন প্রতিনিয়তই ডাকছে পর্যটকদের, তারই টানে ছুটে যাচ্ছে পর্যটকের দল। মিঠে রোদ গায়ে মেখে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। শীতের আমেজ আসতেই তল্পি তল্পা নিয়ে বেরিয়ে পড়েছে ভ্রমণ পিপাসুরা। ঘুরে বেড়াচ্ছেন রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রে, ভিড় জমাচ্ছেন দার্জিলিং পাহাড়েও। পাহাড়ে যাওয়া ভ্রমণ পিপাসুদের অন্যতম প্রিয় জায়গা মিরিক। চারিদিকে পাহাড়ে ঘেরা অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য যেন প্রতিনিয়তই ডাকছে পর্যটকদের, তারই টানে ভিড় জমেছে মিরিকে। সবুজে ঘেরা পাহাড়ি পথ ধরে চলার পথে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের দেখতে দেখতে পৌঁছে যাচ্ছেন পর্যটকরা। মিরিক লেক পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। মিঠেল রোদের আমেজ গায়ে মেখে লেকের পাড়ে দুদণ্ড কাটাচ্ছেন পর্যটকের দল। পাশাপাশি চত্বর ঘুরে প্রকৃতির স্বাদ নিচ্ছেন তারা। করোনা আবহে দীর্ঘদিন ঘরবন্দির পর প্রকৃতির মনোরম পরিবেশে কাটাতে পেরে বেশ আনন্দিত বলে জানিয়েছেন পর্যটকেরা। অনেকদিন ঘরে বন্দি ছিলাম, একদম বোরিং লাগছিল, ঠিক আছে। আবারই অর্থনৈতিক অবস্থা তো একটু ডাউন হয়েছে, তা সত্ত্বেও বাঙালিদের ঘোরা তো একটা প্রবণতা থাকেই, সেই কারণে ঘুরতে আমরা বেরিয়ে পড়েছি।
এসে ভালোই লাগছে, ফ্যামিলি নিয়ে ঘুরতে কার না ভালো লাগে। পর্যটকের জোয়ার আসতে শুরু করায় খুশি স্থানীয় ব্যবসায়ী থেকে গাড়ির চালকেরা। মিরিক থেকে ছোটনদের রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সেরা দিন এখন এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।